শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব এই তেজস্ক্রিয়তার ঘটনা কেন ঘটে, অর্থাৎ সকল পরমাণু নিউক্লিয়াসগুলো এই তেজস্ক্রিয়তার ধর্ম শো করে না কেন। এর উত্তর দিতে গেলে আমাদেরকে আগে শিখতে হবে নিউক্লিয়াস তৈরি হয় কেন, নিউক্লিয়াস ফর্ম হয় কেন। নিউক্লিয়াস তো নর্মালি ফর্ম হওয়ার কথা না। চলো তো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ এই নিউক্লিয়াসের ভেতরে কে কে থাকে। আমরা জানি নিউক্লিয়াসের ভেতরে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন থাকে। তাহলে বলো তো এই নিউক্লিয়াসের ভেতরে আমরা জানি এই প্রোটন এবং নিউট্রনগুলো একটা শক্তিশালী বাইন্ডিং এনার্জি দ্বারা আবদ্ধ থাকে, একটা শক্তিশালী বল দ্বারা আবদ্ধ থাকে। এই বলকে আমরা বলি সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এবং সবল নিউক্লিয় বল হচ্ছে ইউনিভার্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল এবং এটি আকর্ষণধর্মী বল। কিন্তু নিউক্লিয়াসের ভেতরে তো আকর্ষণধর্মী বল থাকারই কথা না। কেন? খেয়াল করে দেখো, কারণ এই প্রোটনের চার্জ পজিটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, তাহলে প্রোটনগুলো পরস্পরকে বিকর্ষণ করবে। আর নিউট্রনের তো কোনো চার্জই নাই, তাহলে এ তো এই প্রোটনের সাথে কোনো আকর্ষণধর্মী বল সৃষ্ট হওয়ার কথাই না, কারণ আমরা জানি প্লাস এবং মাইনাস চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে প্রোটনের সাথে নিউট্রনের তো কোনো আকর্ষণধর্মী বল থাকার কথা না। তাহলে নিউক্লিয়াসের ভেতরে কোনো আকর্ষণধর্মী বল থাকারই কথা না। তারপরও নিউক্লিয়াসের ভেতরে একটি আকর্ষণধর্মী বল আছে এবং ইউনিভার্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী আকর্ষণ বলটা এর ভেতরে রয়েছে, অর্থাৎ সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এর মধ্যে রয়েছে। এই প্রোটন এবং নিউট্রনগুলো কিন্তু পরস্পরের মধ্যে একটি কণা আদান প্রদান করে, অর্থাৎ একটি পার্টিকেলের লেনদেন করে। এই পার্টিকেলটিকে আমরা বলি মেসন কণা বা মেসন পার্টিকেল। ওকে, বিশেষ করে পাই মেসন যেটা রয়েছে বা যেটাকে আমরা পায়ন বলি, এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনগুলোর মধ্যে পাই মেসন তথা পায়ন কণার অনবরত লেনদেনের কারণে এই প্রোটন এবং নিউট্রনগুলোর মধ্যে একটি প্লাস আর একটি চার্জ নিরপেক্ষ হওয়া সত্ত্বেও এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে এই শক্তিশালী আকর্ষণ বলটার সৃষ্টি হয়, অর্থাৎ সবল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। এখন কেন নিউক্লিয়াসগুলো ভেঙে যায়, ভারী নিউক্লিয়াসগুলো কেন ভেঙে যাবে, অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা 83 এর চাইতে বেশি, সেই নিউক্লিয়াসগুলো কেন তেজস্ক্রিয়তার ধর্ম শো করবে, আর যেগুলো ছোট নিউক্লিয়াস মানে কম ভারী, মানে পারমাণবিক সংখ্যা 83 এর চাইতে কম, তারা কেন রেডিও অ্যাক্টিভ না? কারণটা হলো, যদি পারমাণবিক সংখ্যা কম হয়, মানে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা কম রয়েছে, তাহলে বলো তো এই প্রোটনগুলো পরস্পরকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের মান অপেক্ষা এই যে পাই মেসন লেনদেনের কারণে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে আকর্ষণধর্মী বল সৃষ্টি হয়, সেই বলের মান কিন্তু অনেক বেশি হয়। তাহলে বলো তো নিউক্লিয়াসের ভেতরে এই প্রোটন বিকর্ষণ অপেক্ষা যদি প্রোটন নিউট্রনের মধ্যকার আকর্ষণধর্মী বল বেশি হয়, আকর্ষণ বেশি হয়, তাহলে নিউক্লিয়াসটা ভাঙবে না, কারণ বিকর্ষণের চাইতে আকর্ষণ বেশি। এই জন্য যাদের ভর কম, মানে ছোট নিউক্লিয়াস, তাদের নিউক্লিয়াস ভাঙবে না, অর্থাৎ তেজস্ক্রিয়তার ঘটনা ঘটবে না। কিন্তু প্রোটন সংখ্যা যত বাড়তে থাকবে, বলতো বিকর্ষণ বলের মানও তত বাড়তে থাকবে। সো দেখা যায় 83 পর্যন্ত প্রোটনগুলো পরস্পরকে যে বলে বিকর্ষণ করে, এই বিকর্ষণ বলের মান অপেক্ষা এই আকর্ষণ বলের মান কিন্তু বেশি হয়। এই জন্য নিউক্লিয়াসগুলো স্টেবল হয়, স্থিতিশীল হয়। কিন্তু যখন এই পারমাণবিক সংখ্যা 83 এর চাইতে বেশি হবে, 84, 85, তার মানে নিউক্লিয়াসের ভেতরে ধরো 84টা প্রোটন আছে, এই 84টা প্রোটন পরস্পরকে যে বলে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ বলের মান প্রোটন এবং নিউট্রনের মধ্যকার মেসন কণার আদান প্রদানের কারণে যে শ্রেষ্ঠ আকর্ষণধর্মী বল, তার অপেক্ষা বেশি হবে। তাহলে এবার বলো, নিউক্লিয়াসের ভেতরে আকর্ষণ বল অপেক্ষা বিকর্ষণ বল বেশি হয়, আর বিকর্ষণ যদি বেশি হয় তাহলে নিউক্লিয়াসটা ভেঙে যাবে। ফলে
এই নিউক্লিয়াস ভেঙে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি বেরিয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা এই তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় রশ্মিগুলোর আমরা ব্যবহার নিয়ে কথা বলবো। এই তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয়তার যেমন ভালো ব্যবহার রয়েছে, ঠিক পাশাপাশি এর খারাপ ব্যবহারও রয়েছে, অর্থাৎ ক্ষতিকর দিকও রয়েছে। প্রথমে আমরা একটু ক্ষতিকর দিকগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। 1945 সালে জাপানের দুটি শহরে, হিরোশিমা এবং নাগাসাকি শহরে দুটি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। একটি লিটল বয়, আরেকটির নাম ছিল ফ্যাটম্যান। এর ধ্বংসযজ্ঞ দেখে পুরা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়েছিল। এই পারমাণবিক বোমার বিস্ফোরণের কারণে যে পরিমাণ তাপ তৈরি হয়েছিল, মুহূর্তেই ওই এলাকার বিল্ডিংগুলো বাষ্পীভূত হওয়া শুরু হয়েছিল এবং ইনস্ট্যান্ট 30,000 লোক মারা গিয়েছিল এবং একদিনের মধ্যে এটি 1,40,000-এ পৌঁছায়, অর্থাৎ একদিনের মধ্যে 1,40,000 লোক মারা যায়। পরবর্তীতে এই যে ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল, এইখান থেকে যে রেডিয়েশনগুলো ছড়িয়ে পড়ে, এই রেডিয়েশনের কারণে কিন্তু বাতাস এর প্রভাব ছড়িয়ে পড়ে, ফলে কালো বৃষ্টি হওয়া শুরু হয়, যেগুলো জীবজগতের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর প্রভাব ডেকে আনে। যেমন ওই এলাকাতে যত জলজ প্রাণী ছিল এরা কিন্তু মারা গিয়েছিল, ওই এলাকায় কোনো ফসল ফলতো না এবং এখন পর্যন্ত সেই রেডিয়েশনের প্রভাব রয়েছে। ওই এলাকায় যত শিশু জন্মগ্রহণ করেছিল তারা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ রেডিয়েশনের কারণে জিনগত পরিবর্তন ঘটে জীবের, এবং এই রেডিয়েশনগুলো মানুষের ক্যান্সার তৈরি করতে পারে। তোমরা জানো 1986 সালে ইউক্রেনের তথা সোভিয়েত ইউনিয়নের যে চেরনোবিল ছিল, সেই চেরনোবিলে 4টি রিঅ্যাক্টরের মধ্যে 4 নম্বর রিঅ্যাক্টরটি বাস্ট হয়েছিল। এই বাস্টের কারণে ইউরেনিয়ামগুলো ছড়িয়ে পড়েছিল এই আমাদের নেচারে, এবং সেইখান থেকে যে রেডিয়েশনগুলো বের হয়েছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত ওই এলাকাতে মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করে চলেছে। 2011 সালে জাপানের ফুকুশিমা শহরে একটি রিঅ্যাক্টর বাস্ট হয়েছিল, যেটির প্রভাব এখন পর্যন্ত ওই এলাকার যে জীব রয়েছে বা আমাদের যে পরিবেশ রয়েছে তার উপরে এখনো ক্ষতিকর প্রভাব বজায় রেখে চলছে। আমরা এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির আমরা ভালো দিক নিয়েও কথা বলতে পারি। এই তেজস্ক্রিয় মৌলগুলোকে আমরা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করে থাকি, ডায়াগনোসিসের কাজেও ব্যবহার করা হয়, ইভেন ট্রিটমেন্টের কাজেও ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ে এই তেজস্ক্রিয় মৌলগুলো ব্যবহার করা হয়। যেমন ব্রেন ক্যান্সার শনাক্তকরণে আমরা মেটাস্টাবল টেকনিশিয়াম 99 যে আইসোটোপটি রয়েছে এটা আমরা ব্যবহার করে থাকি, করে আমরা এই ব্রেন ক্যান্সার হয়েছে কিনা এটা আমরা ডিটেক্ট করে থাকি। তোমরা জানো যে রোগীর ব্রেন ক্যান্সার হয়েছে কিনা আইডেন্টিফাই করতে হবে, তার শরীরে কিছুক্ষণ আগে সিটি স্ক্যান করার কিছুক্ষণ আগে টেকনিশিয়াম মেটাস্টাবল 99 যে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপটি রয়েছে এটিকে ইনজেকশনের মাধ্যমে ভেইনে পুশ করে দেওয়া হয়। ব্লাড সার্কুলেশনের মাধ্যমে এই যে মেটাস্টাবল টেকনিশিয়াম 99 এটি আমাদের ব্রেনের ভেইনের মধ্য দিয়ে যখন গতিশীল হয় বা চলমান থাকে, যদি আমাদের ক্যান্সার সেল থাকে ব্রেইনে তখন এটি ওই টেকনিশিয়ামকে অ্যাবজর্ব করে নেয়, ফলে ওই ক্যান্সার সেলগুলোর ডেনসিটি বেড়ে যায়। তারপরে যদি সিটি স্ক্যান করা হয় তারপরে ওই জায়গায় আমরা একটা ডার্ক স্পট দেখি, ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে আলাদা একটা স্পট দেখা দেবে, ফলে আমরা বুঝি যে ওই জায়গাতে ক্যান্সার সেল রয়েছে। আর যদি ক্যান্সার সেল না থাকে তাহলে টেকনিশিয়ামকে অ্যাবজর্ব করে নেবে না, ডেনসিটির কোনো পরিবর্তন হবে না, ফলে সিটি স্ক্যানে কোনো ডার্ক ইমেজ দেখা যাবে না।
আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলোকে ইউজ করে থাকি। ক্যান্সার সেল ধ্বংস করার কাজেও কিন্তু আমরা এই রেডিয়েশনগুলোকে ব্যবহার করি। একটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট মাত্রায় রেডিয়েশন দিয়ে আমরা এই ক্যান্সার সেলগুলোকে ড্যামেজ করে থাকি। এই কাজটা আমরা দুইভাবে করে থাকি, একটিকে বলা হয় টেলিথেরাপি আর একটাকে বলা হয় ব্রাকিথেরাপি। এই রেডিয়েশনের আরো খুব ভালো একটি ব্যবহার রয়েছে। আমরা কৃষি ক্ষেত্রে এই রেডিয়েশনগুলোকে ব্যবহার করে থাকি। এই রেডিয়েশনগুলো কোনো বীজের উপরে আমরা একটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট মাত্রায় অ্যাপ্লাই করে থাকি, করে ওই বীজের আমরা জিনগত পরিবর্তন ঘটিয়ে দিলে ভালো জাতের জিনে আমরা রূপান্তর করি, ফলে ভালো জাতের বীজ উদ্ভাবন হয়। তোমরা দেখবা এই ভালো ধানের বীজ, হাইব্রিড যে বীজগুলো রয়েছে ধানের, তারপর হচ্ছে পেয়ারা, তারপর হচ্ছে বড়ই, তারপর হচ্ছে গম, এগুলো কিন্তু এই রেডিয়েশনের মাধ্যমেই আমরা এই ধরনের হাইব্রিড জাত বা ভালো জাতের বীজে বা ভালো জাতে আমরা রূপান্তর করে থাকি। এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করেই আমরা কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করে থাকি। তোমরা জানো আমাদের দেশে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হয়েছে। এইখানে ইউরেনিয়াম ব্যবহার করা হবে এবং এখানে ফিশন বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে তাপ তৈরি করা হবে, যেগুলো আমরা কয়লা বিদ্যুৎ কেন্দ্র বা পেট্রোল বিদ্যুৎ কেন্দ্রে আমরা কয়লা পুড়িয়ে তাপ তৈরি করি কিংবা আমরা পেট্রোল পুড়িয়ে তাপ তৈরি করি, সেখানে ইউরেনিয়ামের ফিশন রিঅ্যাকশনের মাধ্যমে প্রচুর পরিমাণে তাপ তৈরি করা হয়। এই তাপ দিয়ে আমরা পানিকে বাষ্প করি, সেই বাষ্প দিয়ে আমরা টার্বো জেনারেটরকে ঘোরাই, ফলে আমরা বিদ্যুৎ পাই। এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে পাওয়ার প্ল্যান্ট তৈরি করলে বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন আমাদের যে কয়লা বিদ্যুৎ বা পেট্রোল বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, এগুলো নর্মালি 10 থেকে 12 বছর এগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মোটামুটি 30 থেকে 40 বছর আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলোর স্টেবিলিটি বেশি। আমরা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে 1 লক্ষ কেজি কয়লা পুড়িয়ে যে পরিমাণ তাপ পাবো বা আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো, সেক্ষেত্রে আমরা যদি শুধু 1 কেজি ইউরেনিয়াম ব্যবহার করি, তাহলে ওই 1 লক্ষ কেজি কয়লার সমান আমরা তাপ পাবো বা আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তবে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বেশ কিছু ঝুঁকিও রয়েছে। যদি কোনো কারণে ওই ইস্পাতের তৈরি বড় ট্যাঙ্কটি ফেটে যায়, তাহলে কিন্তু ইউরেনিয়াম আমাদের এই পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়বে। আর ইউরেনিয়াম যদি ছড়িয়ে পড়ে, সেই ইউরেনিয়াম থেকে অনবরত এই রকম রেডিয়েশন বের হতে থাকবে, আলফা বিটা গামা রশ্মি বের হতে থাকবে। আর এই রেডিয়েশনগুলো আমাদের জীবজগতের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফরাসি বিজ্ঞানী হেনরি বেকরেল 1896 সালে তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম আবিষ্কার করেন। পরবর্তীতে বিজ্ঞানী প্যারে কুরি এবং মেরি কুরি তারা পলোনিয়াম এবং রেডিয়াম এই দুটো তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন। এই 3 জন বিজ্ঞানীর তেজস্ক্রিয়তা উদ্ভাবনের পেছনে অবদান থাকার কারণে 1903 সালে তারা একত্রে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।